আচ্ছা গেল আজকে নেটওয়ার্ক ঠিক আছে, টাইম লাগছে। হ্যাঁ, জাস্ট 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, যারা যারা এসেছে বলে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ প্রত্যেকের নামগুলো বলে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে তো সব কিছু? হ্যাঁ ঠিক আছে, চলো দেখো, চলো শুরু করা যাক তাহলে। মোটামুটি সবাই এসেছে, ঠিক আছে? তো আমরা কি বলেছিলাম যে আগের দিনই আলোচনা করেছিলাম যে আজকে আবার আমরা একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব, যেহেতু আমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? আর বলে রাখি, গ্রুপে আমরা বলে দেবো তবুও যে এই যে হ্যালো অ্যালিন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টারটা পড়ালাম তার উপর বেস করে একটা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? চ্যাপ্টার ক্লোজিং এর পর একটা পরীক্ষা হবে, সেটা নেক্সট আমাদের ফ্রাইডে হবে। আজকে শুক্রবার, তার নেক্সট ফ্রাইডে আমরা পরীক্ষা নেবো। কীভাবে পরীক্ষা নেবো না নেবো পুরো প্রসিডিওরটা আমরা গ্রুপে আলোচনা করে দেবো, ঠিক আছে? এখানে আর বলছি না। ক্লিয়ার? তো আমরা আজকে কি আলোচনা করবো বলেছিলাম? কেমিক্যাল কাইনেটিক্স, ঠিক আছে? কেমিক্যাল কাইনেটিক্স, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা এই চ্যাপ্টারটা আমরা নতুন বলেছি কেমিক্যাল কাইনেটিক্স, দ্যাট মিনস কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক, আর কাইনেটিক্স এর কথা হচ্ছে যে গতিবিদ্যা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যাল কাইনেটিক্স মানে হচ্ছে যে কেমিক্যাল মানে হচ্ছে যে রাসায়নিক, এবং কাইনেটিক্স মানে হচ্ছে যে গতিবিদ্যা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটাকে তোমাকে বারবার বলছি যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কেন স্যার? কারণ এভরিথিং রেট ডিটারমিন, যে আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলো করছি অর্গানিক কেমিস্ট্রি, প্রত্যেকটা রেট কিন্তু কিভাবে নির্ণয় করা হয় না নির্ণয় করা এখানে শেখাবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু এইচএসে 5 নাম্বার আসবে, বিগেস্ট চ্যাপ্টার বলা হয় এটাকে, 5 নাম্বার কভার করবে। তোমরা জানো যে 3 × 5 মানে 15 নম্বর একটা কোশ্চেন থাকে, তিনটে কোশ্চেন থাকে, 5 করে, 3 × 5 = 15, এরকম কোশ্চেন থাকে লাস্টের দিকে। তার মধ্যে কেমিক্যাল কাইনেটিক্স থেকে 5 নম্বরের একটা কোশ্চেন থাকবে, আর কার্বনিল কেমিস্ট্রি দ্যাট মিনস অ্যালডিহাইড কিটোন থেকে একটা 5 নম্বর থাকবে, আর একটা আমাদের পি ব্লক এলিমেন্ট থেকে আমাদের 5 নম্বর কোশ্চেন থাকবে। তার মধ্যে কেমিক্যাল কাইনেটিক্স থেকে যে 5 নম্বর কোশ্চেন থাকবে তাতে কিন্তু একটা অর দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু একটা অর দেওয়া থাকবে। যেমন 11 এ ইকুইলিব্রিয়ামে অর দেওয়া ছিল, সেটাও কেমিক্যাল কাইনেটিক্স এর অর দেওয়া থাকবে। কিন্তু এটা লক্ষণীয় বিষয় যে কেমিক্যাল কাইনেটিক্স এর যে অরটা দেওয়া থাকবে সেটা কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স এরই মধ্যে অন্তর্গত, অন্য কোনো চ্যাপ্টারে পাবে না। সেই জন্য কিন্তু এখান থেকে টোটাল আমরা আপাত অর্থে দেখতে পাবো যে অর দিয়ে 10 নম্বর আসছে, কিন্তু অ্যাটেন্ড করতে হবে 5, যে কোনো একটা করতে হবে। এখান থেকে 3, এখান থেকে 2 করলে তোমার ধরবে না, যে কোনো একটা কোশ্চেন তোমাকে করতে হবে, এবং 5 খুব বেশি। এবার শর্ট কোশ্চেন তো আসতেই পারে সেখান থেকে, ওখানে লং কোশ্চেন 5 আসবে, শর্ট কোশ্চেন 1-2 নম্বর তো আসতেই পারে, সেটা 6ও হতে পারে, 7ও হতে পারে, ঠিক আছে? তার মানে আমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। চলো এবার আমরা শুরু করব। চলো, কেমিক্যাল কাইনেটিক্স। নাও হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ কেমিক্যাল কাইনেটিক্স? রাসায়নিক গতিবিদ্যা কি, কেন আমরা এটাকে পড়বো, কিসের জন্য পড়তে হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে? দেখো, আমরা থার্মোডাইনামিক্সের সঙ্গে কিভাবে কেমিক্যাল কাইনেটিক্সকে কোরিলেট করব সেটা আমরা আস্তে 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 দেখব। দেখা যাচ্ছে যে ধরে নাও একটা রিয়াকশন চলছে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন,
বলছে H2 প্লাস O2, ঠিক আছে। এই H2 এর সঙ্গে যদি অক্সিজেন মানে হাইড্রোজেন গ্যাসের সঙ্গে যদি অক্সিজেন গ্যাস আমরা বিক্রিয়া করাই, তাহলে আমাদের থার্মোডাইনামিক্স এখান থেকে কি প্রেডিক্ট করছে সেটা আমাদের দেখা যায়। থার্মোডাইনামিক্স কি বলছে, ক্লাস 11 এ পড়েছো। থার্মোডাইনামিক্স বলছে যে হ্যাঁ, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে থার্মোডাইনামিক্স প্রেডিক্ট করছে যে হ্যাঁ জল তৈরি হয়ে যাবে। কিন্তু বাস্তবে যখন আমরা এটাকে তোমার ল্যাবে তৈরি করতে যাই, তখন কি পসিবল হয়? হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসকে আমরা যখন মিক্স করে দেবো, তখন কি সঙ্গে সঙ্গে জল তৈরি হয়ে যাবে? কখনোই কিন্তু হয় না। দিনের পর দিন যদি তুমি ওয়েট করেও যাও, তবুও কিন্তু জল তৈরি হবে না। ক্লিয়ার? তাহলে থার্মোডাইনামিক্স বলছে যে জল তৈরি হয়ে যাবে, প্রেডিক্ট করে দিল। অথচ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবে যখন রেজাল্টে কি দেখতে পাচ্ছি যে কখনোই কিন্তু জলটা সহজে তৈরি হয় না। কিন্তু হয়, কখন হয়? তখন হয়তো ক্যাটালিস্ট ইউজ করতে হয় বা অন্য কোনো পদ্ধতিতে আমাদেরকে করতে হয়। আবার ধরে নাও আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা দিতে পারি। ধরে নাও হচ্ছে কার্বন, গ্রাফাইট। কার্বন তো অনেক রূপভেদ আছে। তো গ্রাফাইট থেকে আমরা দেখতে পাই যে ডায়মন্ডের যে চেঞ্জ, গ্রাফাইট, এটা আমাদের গ্রাফাইট থেকে ডায়মন্ড, ঠিক আছে। ডায়মন্ড একটা মূল্যবান রত্ন, জানো তো। গ্রাফাইট থেকে যে ডায়মন্ডের চেঞ্জ, সেটাও কিন্তু থার্মোডাইনামিক্স প্রেডিক্ট করছে যে এটা পসিবল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেলজি সেখানে কিন্তু অবশ্যই কিন্তু নেগেটিভ। আমরা জানি যে হোয়ার দ্য ডেলজি ইজ নেগেটিভ, দেন দ্য রিঅ্যাকশন উইল বি স্পন্টেনিয়াস। তার মানে আমাদের যে সমস্ত রিঅ্যাকশনে ডেলজি আমাদের নেগেটিভ বেরোয়, থার্মোডাইনামিক্স থেকে আমরা বলতে পারি সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে গ্রাফাইট থেকে যদি আমাদের ডায়মন্ডের চেঞ্জ, সেই চেঞ্জে আমরা দেখতে পেলাম থার্মোডাইনামিক্স বলছে যে হ্যাঁ এই রিঅ্যাকশনটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। কিন্তু বাস্তবে যখন আমরা সেটাকে দেখতে যাচ্ছি, তখন কি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারি? যে গ্রাফাইট, তাহলে তো আমরা সবাই বড় লোক হয়ে যেতাম, কার্বনকে নিয়ে আসতাম আর ডায়মন্ডের প্রচুর আমরা তৈরি করে দিতে পারতাম। কিন্তু সেটা তো হয় না। তাহলে এখানে গ্রাফাইট টু যে ডায়মন্ডের চেঞ্জ যদি আমরা এক্সপেরিমেন্টালি বা বাস্তবে দেখতে চাই, সেটা কিন্তু পসিবল নয়। মানে এতটাই ধীর গতিতে হয় যে কয়েক যুগ লেগে যায়, যেটা কখনোই কিন্তু আমাদের পসিবল নয়। এই যে প্রশ্নগুলো আমাদের কেন ঘটছে না, আর ঘটলেও যে স্লোভাবে ধীর গতিতে আমাদের ঘটছে, সেগুলোই কিন্তু আমাদের কে এক্সপ্লেনেশন করবে বা কোথায় আলোচনা করা হবে, সেগুলোই কিন্তু আমরা শিখবো কোথা থেকে? কেমিক্যাল কাইনেটিক্স থেকে। বোঝা গেল? রাসায়নিক গতিবিদ্যা থেকে আমাদেরকে জানতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে থার্মোডাইনামিক্স আমাদেরকে প্রেডিকশন করছে যেগুলো, কিন্তু সেগুলো কিন্তু রেজাল্টেডে হচ্ছে না, বা হলেও এতটাই ধীর গতিতে হচ্ছে যেটা আমাদের কখনোই কিন্তু পরিলক্ষিত হতে পারছে না। ক্লিয়ার? সেইগুলো যে আমাদের কেন ধীর গতিতে হচ্ছে, তার মানে তার ভেলোসিটি, রিঅ্যাকশনের নিশ্চয়ই আমরা একটা ভেলোসিটি, এখান থেকে গন্ধ পাচ্ছি রিঅ্যাকশনটার যে ভেলোসিটি খুবই স্লো বা ঘটতে চাইছে না কেন, সেই সবই কিন্তু আমাদের রাসায়নিক গতিবিদ্যার মধ্যে আলোচনা করা হবে। এখান থেকে আমরা একটা কনক্লুড করতে পারি যে থার্মোডাইনামিক্স কোরিলেট উইথ কেমিক্যাল কাইনেটিক্স। তার মানে একে অপরের পরিপূরক আমরা একটা ধারণা, আমরা থিঙ্কিং বলতে পারি। ক্লিয়ার? বোঝা গেল তো? বলো, বোঝা গেছে? রেসপন্স করবে দ্রুত, তাহলে আবার আমরা নেক্সট টপিকে ঢুকবো। হ্যাঁ, এবার চলে এসো যে ফিজিক্যাল কেমিস্ট্রি পুরোটাই কিন্তু ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে, কানটা ভালো করে শুনতে হবে, ঠিক আছে। এখানে মেকানিজম তো নেই, কম আছে, সব কিন্তু ডেরিভেটিভ, এক্সপ্লেনেশন আর ম্যাথমেটিক্স, যাই হোক। তো আমরা বুঝতে পারলাম যে কেমিক্যাল কাইনেটিক্সের ইম্পর্টেন্স কোথায়, কিভাবে আমরা কেমিক্যাল কাইনেটিক্সে ঢুকে যাচ্ছি। যেখানে আমাদের দেখতে পাচ্ছি প্রেডিকশন করছে, একটা জায়গা থেকে আসছে না, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যাল কাইনেটিক্সে ঢুকছে। এবার যে বলা হচ্ছে যে ফার্স্ট আমরা কেমিক্যাল কাইনেটিক্সের প্রথম একটা টপিক বলা হয় রেট অফ রিঅ্যাকশন। রেট অফ রিঅ্যাকশন, আর ইসি টু দি পাওয়ার এন, মানে বুঝে নেবে যে সেটা রিঅ্যাকশন, ঠিক আছে। রেট অফ রিঅ্যাকশন, ফার্স্ট কথা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রেট। রেট কি? ঠিক আছে, যে কোনো আমাদের রাসায়নিক, ওই যে বলছিলাম যে কার্বনের থেকে গ্রাফাইটের চেঞ্জ এতটাই স্লো হয়, মানে যেটাকে আমরা কখনোই পরিলক্ষিত করতে পারি না। তার মানে সেখানেও রেট আছে, কিন্তু গতিবেগ আছে, রিঅ্যাকশনটার গতিবেগ আছে, ভেলোসিটি। তার মানে অ্যাকচুয়ালি ভেলোসিটি, তোমরা তো ভেলোসিটি ফিজিক্সে পড়েছো যে এফ অ্যাক্সেলারেশন আমরা বলতে পারি, যে এখানে ডিভি ডিটি আমরা প্রকাশ করি। ঠিক এখানেও কিন্তু আমাদের যে কোনো রিঅ্যাকশনেরই কিন্তু একটা গতিবেগ থাকে, রিঅ্যাকশনটা একটা গতিবেগে প্রসিড করে, যেখানে আমাদের দেখতে পাই যে রিঅ্যাকট্যান্ট থেকে সেটা প্রোডাক্ট তৈরি হয়। কিন্তু এই গতিবেগটা তো আর চলে চলে আমরা মেশিনের মাধ্যমে দেখাতে পারি না। এখানে কিন্তু গতিবেগটা নির্ণয় করা হয় কনসেন্ট্রেশনের সাপেক্ষে অথবা তোমার প্রেসারের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টাইম। টাইম যেভাবে আস্তে আস্তে চেঞ্জ হবে সেইভাবে আমাদের নির্ণয় করা হয়। তাহলে প্রথম কথা আমরা দেখবো যে রেট কাকে বলে। ধরে নাও এ একটা বিক্রিয়ক, বিক্রিয়ক মানে কি স্যার? রিঅ্যাকট্যান্ট, রিঅ্যাকট্যান্ট এগুলো সব জানো, ক্লাস 10 এর জিনিস। এ থেকে আমাদের বি তৈরি হলো, বি মানে প্রোডাক্ট,
তাহলে এই যে এ থেকে বি তৈরি হচ্ছে, এই যে এ থেকে বি তৈরি হচ্ছে, তাহলে এই রিঅ্যাকশনটার গতিবেগটা একটা পাবো, ভেলোসিটিটা পাবো, যেটাকে আমরা বলছি যে রেট অফ রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনের একটা রেট পাবো, ঠিক আছে। সেই রেটটা কি? রেট হচ্ছে যে এক কথায় বলতে বোঝাচ্ছে যে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে একক সময়ে, আমরা সংজ্ঞাটা যদি বলি, একক সময়ে বিক্রিয়কের যে পরিমাণ গাঢ়ত্ব হ্রাস পায় অথবা বিক্রিয়াত পদার্থের যে পরিমাণ গাঢ়ত্ব বৃদ্ধি পায় সেটাকেই বলা হচ্ছে বিক্রিয়ার রেট। ক্লিয়ার? যেমন ধরে নাও এই এ থেকে বি যে তৈরি হলো সেটা আমরা ধরছি, ধরে নাও t1 টাইমে, t1 যখন টাইম, তখন এর গাঢ়ত্ব ছিল কত? ধরে নাও a1। গাঢ়ত্বকে আমরা সবসময় থার্ড ব্র্যাকেটে প্রকাশ করি। তাহলে কোন একটা সময় আমরা ধরে নিচ্ছি t1, সেই t1 সময়ে গাঢ়ত্ব কত ছিল? a1। এখন t2 টাইম যখন আমরা কনসিডার করলাম রিঅ্যাকশনটাতে, যেখানে আমরা বলছি যে t2 গ্রেটার দেন কিন্তু t1, তার মানে আস্তে আস্তে রিঅ্যাকশনটা প্রসিড করছে। তাহলে প্রথমে প্রারম্ভিক গাঢ়ত্ব কত ছিল? a1 আমরা ধরেছি। এখন আরো সময় গেল, কিছুক্ষণ রিঅ্যাকশন হয়ে গেল, তার মানে আমাদের t2 গ্রেটার দেন t1 ধরেছি। তখন আমাদের এর গাঢ়ত্ব কত হলো? যে a2 আমরা কনসিডার করলাম। তাহলে এই যে সময় t1 থেকে t2 তে যখন যাচ্ছে তখন সময়ের তো একটা চেঞ্জ হলো, সেই সময়ের চেঞ্জে আমাদের গাঢ়ত্বেরও নিশ্চয়ই চেঞ্জ হবে। আমরা দেখতে পাচ্ছি অবভিয়াসলি গাঢ়ত্ব কি হবে এখানে? বাড়বে না কমবে? অবশ্যই কমবে, কারণ বিক্রিয়কের সাপেক্ষে বলছি। কারণ প্রথমে বিক্রিয়ক যে পরিমাণটা নিয়েছি আস্তে আস্তে সে নিজের মধ্যে কি হচ্ছে? ভেঙে 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 সেটা প্রোডাক্টে তৈরি করছে। তার মানে আমাদের আস্তে আস্তে বিক্রিয়কের গাঢ়ত্ব কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে গাঢ়ত্বের চেঞ্জ, তার মানে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন কত হবে? a2 মাইনাস a1। ক্লিয়ার? তাহলে a2 মাইনাস a1 টাকে আমরা কি বলছি? ডেল a। ক্লিয়ার? কষ্ট করে লিখি একটু, ডেল a, এটাকেই আমরা বলছি ডেল। স্যার ডেল কথার অর্থ কি? ডেল কথার অর্থ যে চেঞ্জ অফ, চেঞ্জ একটা চেঞ্জকে বোঝাচ্ছে, দুটির বিয়োগফল, মানে একটা অন্তিম এবং তোমার প্রাথমিকের বিয়োগফল, ডেলটাকে প্রকাশ করা হচ্ছে। ডেল, এই ডেলটা কিন্তু গ্রস চেঞ্জ, ঠিক আছে, ক্ষুদ্র নয়। গ্রস চেঞ্জ বলতে বলতে বিগেস্ট চেঞ্জ তা কিন্তু নয়। মানে আমাদের ডেল অনেক প্রকারের হয়, একটা ডেল এইভাবে প্রকাশ করি, একটা ডি প্রকাশ করি, তোমরা প্রকাশ করেছো জানো, তোমার ডেরিভেটিভ করেছো, আর একটা আমরা ডেল প্রকাশ করি। এই ডিটা কিন্তু ক্ষুদ্রতে ব্যবহার হয়, এই ডেলটা কিন্তু আমাদের সামান্য গ্রস চেঞ্জ, একটুখানি বেশিতে আমাদের এটাকে প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে আমাদের কনসেন্ট্রেশনের চেঞ্জ যত টাইম যাচ্ছে, t2 টাইমে আমরা দেখলাম a2 হলো, যত কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে তত আমাদের দেখতে পেলাম a2 মাইনাস a1 হলো, তাহলে ডেল a হলো। ক্লিয়ার? তাহলে কনসেন্ট্রেশনের চেঞ্জ কত হলো? ডেল a। তাহলে কনসেন্ট্রেশনের চেঞ্জটা তো আর এমনি হয়নি, যখন সময়টা বেড়েছে তাহলে টাইমেরও চেঞ্জ হয়েছে। তাহলে চেঞ্জ অফ টাইম কত? চেঞ্জ অফ টাইম দেখতে পাচ্ছি যে t2 মাইনাস t1। ক্লিয়ার? তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? ডেল t। হয়ে গেল? ক্লিয়ার? তাহলে রেট সমান আমরা কি লিখতে পারি? রেট আমরা কি জানি? যে সময়ের সাপেক্ষে কনসেন্ট্রেশনের যে চেঞ্জ বা একক সময়, তার মানে আমরা বলতে পারি যে ডেল টি সময়ে, ঐকিক নিয়মটা যদি সাজায়, দরকার নেই তাও বুঝে নাও, ডেল টি সময়ে আমাদের কনসেন্ট্রেশনের চেঞ্জ কত হয়েছে? ডেল এ। তাহলে একক সময়ে কনসেন্ট্রেশনের চেঞ্জ কত হয়েছে? ডেল এ বাই ডেল টি, তাই না? ডেল অফ ডেল টি। ক্লিয়ার? এইটাকেই কিন্তু বলা হচ্ছে বিক্রিয়ার রেট। তাহলে আমরা রেট সমান আমরা কি বলতে পারি? যে এই বিক্রিয়ায় আমাদের রেট সমান আমরা বলতে পারি, রেট সমান আমরা বলতে পারি যে ডেল এ ডেল টি। ক্লিয়ার? এখন এবার দেখো তো যে এই যে ডেল এ ডেল টি, এটা কি পজিটিভ না নেগেটিভ? এটা কিন্তু লক্ষণীয় বিষয়। দেখো a1 আর a2 এর মধ্যে কার মানটা বেশি? a1 আর a2 এর মধ্যে কার মানটা বেশি সেটা তোমাকে দেখতে হবে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে a1 এর মানটা বেশি, কারণ প্রারম্ভিক গাঢ়ত্ব আস্তে 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 ক্ষয় হচ্ছে সেটা। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বের মানটা যদি বেশি হয়, এটা তো মাইনাস আছে, তার মানে আমাদের এটা কি হবে? নেগেটিভ হবে সর্বদা, তাই না? সেই জন্য কিন্তু আমাদের এখানে নেগেটিভ জায়গাটা আমাদের চলে আসবে। তাহলে আমরা যদি বিক্রিয়কের সাপেক্ষে আমরা রেটটাকে প্রকাশ করি, বিক্রিয়কের সাপেক্ষে, তাহলে আমরা অ্যাকচুয়াল রেটটা কি লিখবো? রেট অফ disappearance of A, মানে বিক্রিয়কের সাপেক্ষে, মানে বিক্রিয়কের অন্তর্নিহিত হওয়ার হার, ঠিক আছে? ঠিক আছে, বিক্রিয়কের অন্তর্নিহিত হওয়ার হার সমান মাইনাস ডেল কনসেন্ট্রেশন অফ A ডেল D। ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা A হবে, হ্যাঁ, disappearance of A। ঠিক আছে?
তাহলে আমরা দেখলাম যে এর অন্তর্নিহিত, তাহলে এর অন্তর্নিহিত মানে এ যে ভাঙছে তার সাপেক্ষে আমাদের বিক্রিয়কের যে হার, সেই হারটা বেরোলো কত, মাইনাস ডেল এ ডেল টি। ক্লিয়ার? এইটাকে আমাদের বোঝাচ্ছে যে নেগেটিভ সাইনটা আমরা কেন বসিয়েছি, অবশ্যই আমরা আলোচনা করব। বোঝা গেল? এতদূর বোঝা গেছে তো? এতদূর বোঝা গেছে? বলো একজন। হ্যাঁ, তাহলে এবার আমরা যদি দেখি যে ধরে নাও, এটা আমরা লিখে রাখি, এটা আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন করবে। এবার ধরে নাও যে আমরা বিক্রিয়াজাত পদার্থ প্রোডাক্টের সাপেক্ষে রেটটাকে কি করে প্রকাশ করবো স্যার? প্রোডাক্টের সাপেক্ষে ঠিক একইভাবে প্রকাশ করা হবে। তাহলে T1 সময় আমাদের প্রোডাক্টের গাঢ়ত্ব কত ছিল? প্রথমে B1, তাই না? তারপর T2 সময় আস্তে আস্তে প্রোডাক্টের গাঢ়ত্ব আস্তে আস্তে কি হবে, বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে আমরা সেটাকে কি বলছি, B2। তাহলে আমাদের কনসেন্ট্রেশন কত হবে, চেঞ্জ যদি আমরা দেখি, B2 গ্রেটার দেন B1। তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা যদি দেখি যে B2 কিন্তু কনসেন্ট্রেশনটা বেশি, তাই মানে এটাকে আমরা দেখছি পজিটিভ। কারণ কনসেন্ট্রেশন তো আমাদের B2 বেশি হচ্ছে, কারণ যত T2 টাইমে যে কনসেন্ট্রেশনটা সেটা তো বেশি হবে, কারণ প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, যা ছিল তার চেয়ে বেশি উৎপন্ন হলো। আর চেঞ্জ অফ টাইম কত হলো, ডেল টি সমান আমরা একইভাবে লিখতে পারি T2 মাইনাস T1। তাহলে আমরা একইভাবে যদি রেটটাকে প্রকাশ করি যে রেট অফ ফরমেশন মানে তৈরি হওয়া, ফরমেশন অফ প্রোডাক্টের সাপেক্ষে যদি রেটটাকে প্রকাশ করি তাহলে কি হবে, ডেল বি ডেল টি। এখানে কোনো কিছু সাইন নেই, দ্যাট মিন্স পজিটিভ। কেন পজিটিভ? আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ বলতে বোঝাচ্ছে রেটটা আমাদের বাড়ছে, আর এখানে আমাদের রেটটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি গাঢ়ত্বটা হ্রাস পাচ্ছিল। ক্লিয়ার? তাহলে টোটাল রেটটাকে যদি আমি একটা প্লটে একটাই সমীকরণে যদি টোটাল রেটটাকে আমরা প্রকাশ করি, তাহলে এই যে এ থেকে বি, এই যে রিঅ্যাকশনটা আমরা কনসিডার করেছিলাম, সেই রিঅ্যাকশনে যদি অ্যাকচুয়াল রেটটাকে আমি বলি, তাহলে রেট সমান আমরা কি লিখব, রেট সমান আমরা লিখব মাইনাস কনসেন্ট্রেশন অফ ডেল এ ডেল টি ইকুয়াল টু, কারণ যে পরিমাণ তোমার বিক্রিয়া কমছে ঠিক সেম পরিমাণটা কি প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে, তার মানে এর হারটা ওর হারের সঙ্গে কি হবে, সমান। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডেল বি ডেল টি, এটা আমাদের লেখা যায়। তার মানে একটা এর থেকে বি, এই যে কনভারসেশনটা হচ্ছিল, রিঅ্যাকশনটা হচ্ছিল, সেই রিঅ্যাকশনের সামগ্রিক রেটটাকে আমরা এক্সপ্রেশনের সাহায্যে প্রকাশ করলাম যে মাইনাস ডেল এ ডেল টি ইকুয়াল টু ডেল বি ডেল টি। এটা হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের তোমার কি, এটা হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের রেটকে রিপ্রেজেন্ট করছে, বিক্রিয়ার হারকে, মানে গতিবেগকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাপেক্ষে যে কনসেন্ট্রেশনের চেঞ্জ তার অনুপাতটা অ্যাকচুয়ালি রেট, যেটাকে আমরা ভেলোসিটি বলছি রিঅ্যাকশনের। ক্লিয়ার? এবার চলে এসো, এবার একটা পয়েন্ট টু বি নোট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। রেট কিন্তু সর্বদা পজিটিভ হয়, একটু জেনে রাখবে যে রেট সর্বদা কিন্তু পজিটিভ হয়, সর্বদা কিন্তু রেট পজিটিভ। ক্লিয়ার? তাহলে রেট যদি সর্বদা পজিটিভ হয় তাহলে স্যার এখানে মাইনাস কেন আসছে? অবশ্যই ডেল এর মান কত, ডেল এ যদি আমরা দেখি যে A2 মাইনাস A1, ঠিক আছে না, A1। এখন বলো তো দেখি যে কার মানটা বেশি, অবশ্যই কিন্তু আমাদের A1 গ্রেটার দেন A2, তাই তো? বিক্রিয়কের সঙ্গে যখন আমরা চেঞ্জ করলাম, তাহলে ডেল এ ইজ ইকুয়াল টু A2 কনসেন্ট্রেশন অফ A2 মাইনাস কনসেন্ট্রেশন অফ A1। যেহেতু আমাদের শর্তই দেখছি কন্ডিশনটা, কারণ প্রারম্ভিক গাঢ়ত্ব সবসময় বেশি কারণ বিক্রিয়কের, তাহলে ডেল A1 গ্রেটার দেন ডেল A2, তার মানে এটা কত হবে, নেগেটিভ। তার মানে এই যে মানটা আমরা পুট করছি সর্বদা নেগেটিভ হবে, তার আগে আমরা একটা নেগেটিভ বসিয়েছি, তাহলে নেগেটিভ কি হবে, সর্বদা পজিটিভ। সেই জন্য রেট সর্বদা কি জানবে, রেট সর্বদা আমাদের পজিটিভ হয়। আর এই যে নেগেটিভ সেটা আমাদের বোঝাচ্ছে যে আস্তে আস্তে এইখান থেকে যে নেগেটিভটা পাবো সেটা আমাদের বোঝাচ্ছে যে বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে হ্রাস পাচ্ছে, সেই অর্থে আমাদের নেগেটিভটা আসছে। সেই জন্য আগে একটা নেগেটিভ আমরা বসিয়ে দিচ্ছি যাতে নেগেটিভ গুণ হয়ে আমাদের পজিটিভে চলে আসে, রেট সবসময় ধনাত্মক আসে। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে, বলো। তাহলে এই যদি আমরা দেখি ঠিক একইভাবে আমরা যদি একটা গ্রাফিক্যাল প্লটের মাধ্যমে যদি দেখি, হ্যাঁ আগের নেগেটিভ কেন আরেকবার বলবো, অবশ্যই ধরে নাও আমাদের রেট আমাদের সর্বদা কি বলেছি, রেট সর্বদা আমাদের পজিটিভ কোয়ান্টিটি, পজিটিভ হয়, পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে।
তাহলে রেটটাকে আমাকে পজিটিভ করার জন্য আমাকে কি করতে হচ্ছে, কারণ আমরা একটা এক্সপ্রেশন পেয়েছি ডেল এ ডেল টি, কারণ এই কোয়ান্টিটিটা সবসময় তো নেগেটিভ। কেন স্যার নেগেটিভ বেরোবে? কারণ ডেল এ সবসময় আমাদের কি জানি যে A2 মাইনাস A1 কনসেন্ট্রেশন, আর আমরা কি জানি A1 এর গাঢ়ত্ব সবচেয়ে বেশি A2 এর তুলনায়, তার মানে এটা নেগেটিভ কোয়ান্টিটি হচ্ছে, তাই না? তার মানে আমরা বলতে পারছি যে এই টার্মটা আমাদের নেগেটিভ, তাহলে রেটটাকে প্রকাশ করার জন্য আগে আমরা একটা নেগেটিভ দিয়ে দিচ্ছি। তাহলে এই নেগেটিভ আর এখান থেকে যে তোমার নেগেটিভটা আসবে, তাহলে কি হবে, নেগেটিভ নেগেটিভ পরস্পরের সঙ্গে গুণ হয়ে পজিটিভে কনভার্ট হয়ে যাবে। সেই জন্য আমরা আগে একটা নেগেটিভ লাগাচ্ছি, যেহেতু রেট সর্বদা একটা পজিটিভ কোয়ান্টিটি। ক্লিয়ার করলো? বলো। আচ্ছা ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, এটাকে যদি আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি যে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে, সেই কনসেন্ট্রেশনটা যে চেঞ্জ হচ্ছে সেটাকে যদি একটা গ্রাফিক্যাল প্লটে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট হবে দেখো। এদিকে আমরা কনসেন্ট্রেশন CONC ডট মানে বুঝে নেবে কনসেন্ট্রেশন, আর এদিকে আমরা টাইম, ঠিক আছে, টাইম আমরা প্লট করলাম। তাহলে বিক্রিয়কের এবং বিক্রিয়াত পদার্থ A to B বা A to B এই যে রিঅ্যাকশনটা হচ্ছিল তার যদি আমরা কনসেন্ট্রেশনের সঙ্গে টাইমের প্লট করি, তাহলে কিভাবে আমাদের ভ্যারি হবে সেটা আমরা হ্যাঁ বলো। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা ওটা ক্লিয়ার হয়েছে তো। তার মানে অ্যাকচুয়ালি নেগেটিভ সাইনটা আমাদের কি কোন অর্থে ব্যবহার করা হয়, একটা হ্রাসের অর্থে ব্যবহার করছি, আর একটা আমাদের পজিটিভ সাইনটা যখন প্রোডাক্টের সাপেক্ষে আমাদের বেরোচ্ছে। যাই হোক, চলো আমরা কনসেন্ট্রেশনের সঙ্গে টাইমের আমরা প্লট করব। এখন A এর কনসেন্ট্রেশন কি হচ্ছে, কমছে, আর B এর কনসেন্ট্রেশন আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। তাহলে আমাদের গ্রাফিক্যালটা কেমন হবে, এটা হচ্ছে যে A এর কনসেন্ট্রেশন বা রিঅ্যাক্ট্যান্ট, আর B এর কনসেন্ট্রেশনটা কোনটা হবে, এটা। তখন আস্তে 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 আমরা বাড়ছে। তাহলে যে কোনো টাইমে আমরা যদি টাইম নেই কনসিডার করি, সেখানে আমরা দেখতে পাবো যদি এই টাইমটাকে ধরি, এখানে ধরে নাও যে অরিজিন, এই টাইমটাকে যদি ধরে নাও T1, তাহলে T1 এ আমরা দেখতে পাচ্ছি অবভিয়াসলি আমরা রিঅ্যাক্ট্যান্টের একটা গাঢ়ত্ব পেয়েছি কত, A1। আবার ধরে নাও T2, এখানে একটা টাইম ধরেছি T2 এতেও আমরা দেখতে পাচ্ছি একটা কনসেন্ট্রেশন পাওয়া কত, T2, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর মানটা অনেক কমে গেল। ঠিক একইভাবে আমরা প্রোডাক্টের ওইখানে কনসেন্ট্রেশন পাবো, এই দুটোতে কনসেন্ট্রেশন পাবো। তখন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে যত আমাদের টাইম যাচ্ছে তত আমাদের বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, আর বিক্রিয়ত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, হয়ে গেছে? বলো। ঠিক আছে, চলো নেক্সট। এবার চলো যে একটা স্টকিওমেট্রিক রিঅ্যাকশন, ধরো নাও একটা রিঅ্যাকশন আমার একটা বড় একটা রিঅ্যাকশন দিয়ে দিয়েছে যেখানে আমাদের মোল সংখ্যা ডিফাইড করেছে, ঠিক আছে, সেই ধরনের রিঅ্যাকশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, তার মানে রিপ্রেজেন্টেশন অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। আবার বলছি, একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে কিভাবে রিপ্রেজেন্ট করব তার রেটটা। ধরো নাও N1A বিক্রিয়া করছে N2B এর সঙ্গে, নিয়ে আমাদের কি তৈরি করলো, N3C প্লাস N4D। ক্লিয়ার? তার মানে আমরা দেখতে পাচ্ছি N1 মোল A এবং N2 মোল B একে অপরের সঙ্গে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি তৈরি করলো, N3 মোল C এবং N4 মোল D তোমার তৈরি করেছে। ক্লিয়ার? এই একটা রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের আমার রেটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে, তার মানে আমরা রেট সমান, খুব শর্টকাটে আমরা লিখছি রেট সমান কিভাবে করব, এই যেগুলো আমাদের মোল সংখ্যা মানে যেগুলো আগে আছে সেগুলো 1 করে লিখবো। ক্লিয়ার? তাহলে আমাদের 1/N1, ঠিক আছে। এবার বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে তো, তার মানে আমরা নেগেটিভ দিচ্ছি, তার মানে নেগেটিভ ডেল A ডেল T। ক্লিয়ার? বোঝা গেল? ইকুয়াল টু আবার সমান দিলাম, এবার এর সাপেক্ষে প্রকাশ করব, তাহলে 1/N2। এবার এটাও তো বিক্রিয়ক, তারও তো গাঢ়ত্ব আস্তে আস্তে হ্রাস হচ্ছে, তার মানে রেটটা মাইনাস করলাম, তার মানে ডেল B ডেল T। ক্লিয়ার? ইকুয়াল টু সমান চলছে, আমার এখানে লেখার জায়গা নেই, তোমরা পরপরই লিখে যাবে সমান। এবার আমরা কি দিচ্ছি, তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার মানে 1/N3 ডেল কনসেন্ট্রেশন অফ C বাই ডেল T। ক্লিয়ার? এবার স্যার পজিটিভ কেন লিখলাম, যেহেতু প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, গাঢ়ত্ব বাড়ছে এবং সেখানে তো পজিটিভই আসবে সাইনটা। ইকুয়াল টু বা এখানে আমরা ইকুয়াল টু লিখলাম
এর সাপেক্ষে যদি প্রকাশ করি n4 ডেল কনসেন্ট্রেশন ডি ডেল্টা। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে আমরা একটা সামগ্রিক রিঅ্যাকশনের যদি কেমিক্যাল রেটকে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যেগুলো সামনে আছে সেগুলোকে 1 আকারে লেখো। বিক্রিয়কের সাপেক্ষে রেটটাকে প্রকাশ করলে মাইনাস লিখবো, বিক্রিয়াত পদার্থের সাপেক্ষে প্লাস লিখবো। কেন মাইনাস প্লাস সেটা এক্সপ্লেন করলাম, যেহেতু আমাদের এটা সর্বদা নেগেটিভ বেরিয়ে যাবে তার জন্য আমাদেরকে পজিটিভ করে নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনকে যদি আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে আমরা একটা রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন ধর নাও একটা এক্সাম্পল দিচ্ছি, টোকা হয়েছে তো? টোকা হয়েছে? হ্যাঁ, যেমন ধর নাও একটা এক্সাম্পল দিচ্ছি রিঅ্যাকশন, বাস্তবে একটা রিঅ্যাকশনের উদাহরণ দিচ্ছি যে N2 প্লাস H2 সমান আমাদের কি তৈরি করে? NH3 অ্যামোনিয়া। আমরা জানি এটা ছোট থেকে পড়ে এসেছি। এবার কম মোল লাগে আমরা জানি 3 মোল লাগবে, তাহলে 1 মোল নাইট্রোজেন ব্যালেন্স করে নিলাম। ঠিক আছে, 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে। তাহলে এই যে কেমিক্যাল রিঅ্যাকশন, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে হাউ টু ডিটারমাইন দ্য রেট অফ রিঅ্যাকশন দিস রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা আমরা কি করে রেটটাকে রিপ্রেজেন্ট করব? তাহলে সিম্পল রেট সমান আমরা কি লিখব? প্রথমে নাইট্রোজেনের সাপেক্ষে লিখব। এবার নাইট্রোজেন কম মোল যুক্ত হয়েছে 1 মোল, তাহলে 1/1 মানে কোনো কিছু লেখার দরকার নাই, মাইনাস ডেল কনসেন্ট্রেশন অফ N2 ডেল্টি। এবার তুমি বলবে স্যার আমাদের কখনো কখনো এটা পার্শিয়াল প্রেসারেও রিপ্রেজেন্ট করা হয়, ইকুয়াল টু আবার মাইনাস 1/3 ডেল H2 কনসেন্ট্রেশন অফ ডেল্টি ইকুয়াল টু কত? হাফ ডেল অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাই ডেল্টি। ক্লিয়ার? এটা হচ্ছে ফুল রিঅ্যাকশনের একটা আমাদের রেটকে রিপ্রেজেন্ট করা হলো। বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে যে কোনো রিঅ্যাকশনকে আমরা রিপ্রেজেন্ট করব শর্টকাট মেথডে, তাহলেই তোমাদের হয়ে যাবে। বলো, ঠিক আছে? নেক্সট, এবার চলে এসো, দেখো হেডিং করো এভারেজ রেট। এভারেজ রেট এভারেজ রেট এভারেজ রেট কি? কয়েকটা টার্ম আমাদেরকে পড়ে নিতে হবে, তারপর তো আমরা ম্যাথামেটিক্যাল পুরো ফুল ফর্মে ফেজে চলে আসবো। এভারেজ বলতে কি বোঝায়? সবাই জানো এভারেজের বাংলা হচ্ছে গড়। তার মানে কোনো একটা রিঅ্যাকশনের গড় গতিবেগ, তার মানে বিক্রিয়ার হার, গড় বিক্রিয়ার হারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করা হয় বা কিভাবে মেজার করা হয়। ধরে নাও যে একটা রিঅ্যাকশন রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে গেল, ঠিক আছে? তো এই যে বিক্রিয়াটা চলছে, রিঅ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, তাহলে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে সেটা কি হবে? বিক্রিয়ার গাঢ়তা আস্তে আস্তে হ্রাস পাবে আর প্রোডাক্টের গাঢ়তা আস্তে আস্তে কি হবে? বৃদ্ধি পেতে থাকবে। তাহলে T1 টাইমে আমরা দেখতে পেলাম এর কনসেন্ট্রেশন ধরেছি কত? R1। ক্লিয়ার? এখন T2 টাইমে যদি আমরা কনসেন্ট্রেশন আস্তে আস্তে কি হবে? বাড়বে, ঠিক একই আগের মতো, তার মানে R2। তাহলে চেঞ্জ অফ টাইম কত? ডেল্টি। আমি আর লিখছি না, ঠিক আছে? চেঞ্জ অফ টাইম কত? ডেল্টি, যেখানে আমরা ডেল্টি সমান বলতেই পারি T2 - T1। তাহলে এই যে টাইম চেঞ্জ হলো, সেই টাইমের চেঞ্জের রেসপেক্টে কনসেন্ট্রেশনেরও চেঞ্জ হচ্ছে, সেই কনসেন্ট্রেশনের চেঞ্জ কত পাবো? R2 R1। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক সময় ছিল ইনিশিয়াল টাইম T1 এ আমাদের কনসেন্ট্রেশন ছিল রিঅ্যাকট্যান্টটা R1 ধরেছি, আস্তে আস্তে রিঅ্যাকশনটা অনেকক্ষণ হয়ে গেল, ধরো 10-15 মিনিট হয়ে গেল, তারপর T2 টাইম ধরলাম, সেই T2 টাইমে আমাদের R2 কনসেন্ট্রেশনটা কার হলো? রিঅ্যাকট্যান্টের। তার মানে কনসেন্ট্রেশনটা কমছে আস্তে আস্তে, যেহেতু রিঅ্যাকট্যান্ট, তাই না? তাহলে চেঞ্জ টাইমের চেঞ্জ কত হলো? T2 - T1। এবং আমরা দেখতে পেলাম কনসেন্ট্রেশনের চেঞ্জ কত হলো? R2 - R1। তার মানে আমাদের নেগেটিভ কোয়ান্টিটি পাবো, যেহেতু R1 গ্রেটার দেন R2, তাই না? নেগেটিভ কোয়ান্টিটি পাবো। তাহলে এভারেজ এভারেজ এভি ডট মানে বুঝে নেবে সাফিক্সে দেওয়া আছে, তাহলে আমাদেরকে আর ফর রেটকে বোঝাচ্ছে। পুরো রেট তুমি লিখতে পারো, রেট এভারেজ রেট পুরোটা দিয়ে প্রকাশ করতে পারো, অথবা আমি শর্টকাটে লিখছি আর এভারেজ মানে বোঝাচ্ছে রেট এভারেজ, গড় বিক্রিয়া হার। তাহলে গড় বিক্রিয়ার হারটা আমাদের কত হলো? বিক্রিয়কের সাপেক্ষে। তার মানে ঠিক একইভাবে আবার লিখবো যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাকট্যান্ট
দ্য এভারেজ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট, তাহলে আমরা কত পাবো মাইনাস আমরা পাচ্ছি ডেল আর ডেল টি। ঠিক আছে, এবার হচ্ছে যে এভারেজ রেটটার সঙ্গে তাহলে স্যার আগে কি আগেও কিন্তু এভারেজ রেটের সাপেক্ষে প্রকাশ করেছি। অ্যাকচুয়ালি এভারেজ বলতে বোঝাচ্ছে স্পেসিফাইড ইন্টারভ্যাল টাইম বা টাইম ইন্টারভ্যাল, মানে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে। তাহলে এভারেজ রেটটা আমাদের মেনলি বের করা হয় একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের মাধ্যমে। ধরে নাও প্রথমে আমার টাইম ছিল 10 মিনিট, ক্লিয়ার, একটা টাইম ধরেছি, তারপর হঠাৎ আমার টাইমটা আস্তে আস্তে বাড়লো, সেটাকে বলা হলো 20 মিনিট। তার মানে এই যে 20 মিনিট এবং 10 মিনিট, তার মাঝে মাঝের গ্যাপটা কত 10 মিনিট, তাহলে সেই 10 মিনিট টাইম ইন্টারভ্যাল যেটা আমাদের হয়েছে তার সাপেক্ষে আমাদের কনসেন্ট্রেশনের যে চেঞ্জটা হয়েছে তার অনুপাতটাকে আমরা বলছি বিক্রিয়ার গড় বিক্রিয়ার হার। তার মানে আমরা এভারেজ কথাটা কখন ইউজ হবে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, তার মানে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের মাধ্যমে যদি আমরা কনসেন্ট্রেশনের চেঞ্জটাকে আমরা টাইমের অনুপাত করে দিই, মানে টাইমের সঙ্গে ভাগ করি, তাহলে আমরা কিন্তু রেটটা আমরা পাই। এবং সেটা কখন আমাদের এভারেজ রেট বলবো যখন আমাদের স্পেসিফাইড টাইম ইন্টারভ্যাল থাকবে, নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল থাকবে। ক্লিয়ার? তাহলে আর আমি লিখছি না, সমান তাহলে ফুল বিক্রিয়া যদি আমরা দেখাই, ফুল এই বিক্রিয়াটাকেই যদি দেখাই, তাহলে একইভাবে আমরা আর এভারেজ সমান আমরা কি লিখতে পারি মাইনাস ডেল আর ডেল টি ইকুয়াল টু কি লিখবো যে ডেল পি ডেল টি। ক্লিয়ার? বুঝে গেল? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট টাইম স্পেসিফাইড টাইম ইন্টারভ্যালের মধ্যে কনসেন্ট্রেশনের যে চেঞ্জ হচ্ছে তারই অনুপাতটাকে বলা হচ্ছে গড় বিক্রিয়ার হার। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল? বলো। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলছি এভারেজ রেট, গড় বিক্রিয়ার হার। এবারে যদি আমরা এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, তাও একই ভাবে কিন্তু আমরা পেয়ে যাব। কিভাবে পাবো? এইদিকে ধরো কনসেন্ট্রেশন প্লট করো, আর এইদিকে ধরো টাইম প্লট করো, তাহলে আমরা কিভাবে পাবো? এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, আর এটা কি পাবো? প্রোডাক্টের কনসেন্ট্রেশন। ঠিক আছে না? তাহলে ধরে নাও T1 সময়, এটা T1, এই T1 সময় আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাক্ট্যান্ট কত R1, এটা ধরে নাও T2, টাইম বাড়লো তখন রিঅ্যাক্ট্যান্টের গাঢ়ত্ব আস্তে আস্তে হ্রাস পেলো, এই যে এইখানে চলে এলো, তাহলে এখানে আমাদের কনসেন্ট্রেশন, তখন আমাদের কত হলো R2। তাহলে চেঞ্জ কত? R2 এর কনসেন্ট্রেশন মাইনাস R1 এর গাঢ়ত্ব সমান এটাই কত হবে নেগেটিভ। আর টাইমের চেঞ্জ কত? T2 মাইনাস T1। তাহলে এই যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই দুটোর অনুপাতটাকেই বলা হচ্ছে কি? এটাকেই বলা হচ্ছে এভারেজ রেট। ক্লিয়ার? গড় বিক্রিয়ার হার। বোঝা গেল? ঠিক একইভাবে এইখানটা আমরা দেখতে পারি, ঠিক একইভাবে এখানটা আমরা কি পাবো? প্রোডাক্ট মানে P1। ঠিক একইভাবে এখানে T2 যখন ধরেছি তখন এইখানে আমাদের দেখতে পাচ্ছি প্রোডাক্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কি হলো? বেড়ে গেল P2। তখন আস্তে আস্তে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়ছে, তাহলে প্রোডাক্টের সাপেক্ষে এই সময়ের ব্যবধানেও আমরা একটা দেখতে পারি যে প্রোডাক্টের যে কনসেন্ট্রেশনের চেঞ্জ হলো সেটাকে যদি আমাদের একক সময়ে যদি বের করি তাহলে আমাদের বেরিয়ে যাবে গড় বিক্রিয়ার হার। ক্লিয়ার? তাহলে গড় বিক্রিয়ার হারটা বোঝাচ্ছে একটা স্পেসিফাইড টাইম ইন্টারভ্যালের মাধ্যমে, যেখানে আমাদের সব সময় ডেল কথাটা ইউজ হচ্ছে, ডেল মানে গ্রস চেঞ্জ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে গ্রস চেঞ্জ। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এটা অ্যাকচুয়ালি আমাদের কতটা কেমিক্যাল কাইনেটিক্সে এর গুরুত্ব আছে? অ্যাকচুয়ালি কেমিক্যাল কাইনেটিক্সে এখানেই স্টপ, বিক্রিয়ার গড় বিক্রিয়ার হারটা এখানেই স্টপ। কেন? অ্যাকচুয়ালি কিন্তু বিক্রিয়ার হারকে অ্যাকচুয়ালি অ্যাবসলিউট রেট অফ রিঅ্যাকশন, এনি রিঅ্যাকশন, তার মানে যে কোনো কেমিক্যাল কাইনেটিক্সে যে কোনো তোমার একটা রিঅ্যাকশন চলছে, যে কোনো রিঅ্যাকশনের মানে প্রকৃত হারটাই কিন্তু এভারেজ রেট দ্বারা প্রকাশ করা যায় না, বা এভারেজ রেট যেটা পেলাম সেটা কিন্তু কোনো একটা রিঅ্যাকশনের প্রকৃত হারকে তুলে ধরে না। বোঝা গেল? এটা কিন্তু নোটেট করে রাখবে, পয়েন্ট টু বি নোটেড। আবার বলছি যে কোনো একটা রিঅ্যাকশনের প্রকৃত হারকে কিন্তু কখনোই এভারেজ রেট তুলে ধরতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন তুলে ধরতে পারে না? তার জন্য আমাদের তখন কোন ধরনের রেটকে মেজার করতে হয় সেটাও আসবো। আগে প্রথম কথা আলোচনা করি যে কেন আমাদের এটা তোমার তুলে ধরতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধরে নাও এ থেকে বি, ধরে নাও এই এ থেকে
এ থেকে বি এর একটা রিয়াকশন হচ্ছে, এই রিয়াকশনের কিন্তু প্রকৃত হারটা কিন্তু তুলে কখনোই ধরতে পারবে না এভারেজ রেটটা। কেন? কারণ এভারেজ রেটটা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে t2 - t1 এই সময়ের ব্যবধানে হয়েছে। এই সময়ের ব্যবধানে এভারেজ রেট সর্বদা সমান হতে পারে বা ওই নির্দিষ্ট মানের মধ্যেই থাকতে পারে, কিন্তু আমাদের প্রকৃত রেট সর্বদা কিন্তু আমাদের দেখা যায় কনসেন্ট্রেশনের সমানুপাতিক। ল অফ মাস অ্যাকশন, ভরক্রিয়ার সূত্র আমরা অবশ্যই পড়াবো। তাহলে আমরা যদি দেখি যে আমাদের রেট কিন্তু অ্যাকচুয়ালি গাঢ়ত্বের সঙ্গে আস্তে আস্তে কি হয়, সমানুপাতিক, আর আমাদের গাঢ়ত্ব আস্তে আস্তে সর্বদা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, তখন আস্তে আস্তে কমতে থাকছে, তাহলে রেটটাও সেখানে আমাদের কি হয়, আস্তে 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 স্লো হতে থাকে। সেই জন্য প্রথম দিকে রেট বেশি হয়, তারপর আস্তে 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 গতিবেগ স্লো হতে থাকে, রেটটা কমতে থাকে। কিন্তু যেহেতু আমাদের এখানে দেখা যায় যে সমান, সেই জন্য কিন্তু আমাদের অ্যাবসলিউট রেটটা কোনোদিনই কিন্তু এভারেজ রেট দ্বারা প্রকাশ করা হয় না। বোঝা গেল? তার মানে আমাদের যে ডেল, যে গ্রস চেঞ্জ আমরা কথাটা বলছি, ডেল টি ডেল দিয়ে যে কনসেন্ট্রেশনের ব্যাপারগুলো আসছে বা বিক্রিয়ার এভারেজ রেট, সেটা কিন্তু আমাদের শিখে রাখতে হবে অবশ্যই, কিন্তু প্রকৃত বিক্রিয়ার হারকে কখনো রিপ্রেজেন্ট করবে না। কেন করবে না? কারণ আমাদের এই সময়ের মধ্যেই থাকতে পারে বা সমান হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি রেট আস্তে আস্তে হ্রাস পায়। ক্লিয়ার? তাহলে কনসেন্ট্রেশনের সমানুপাতিক ল অফ মাস অ্যাকশন যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের সেক্ষেত্রে প্রকৃত হারকে যদি এভারেজ রেট তুলে না ধরতে পারে, তাহলে স্যার কে তুলে ধরবে? সেই জন্য নতুন একটা টার্ম শিখে রাখতে হবে, যেটা দিয়ে সমস্ত প্রবলেম আমাদেরকে করতে হবে, এবং সেটাই কিন্তু আমরা বারবার আলোচনা করব। কি? সেটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। বাংলায় বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়ার হার, আর ইংলিশে কি বলা হয়, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন। ক্লিয়ার? তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তাহলে স্যার তাৎক্ষণিক বিক্রিয়ার হারটা কি একটু দেখে নিই। ধরো নাও এ থেকে পি তৈরি হচ্ছে প্রোডাক্ট, এ থেকে পি তৈরি হচ্ছে প্রোডাক্ট। এবার সেখানে আমাদের যে কোনো মুহূর্তে, কারণ কনসেন্ট্রেশন সবসময় কমছে, তো ধরো নাও এই কনসেন্ট্রেশন সবসময় সময়ের সঙ্গে 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 কমছে, যে কোনো একটা মানে আমি কনসেন্ট্রেশনটাকে তোমার অনুপাতটা নেবো কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, যে কোনো একটা মানে, যে কোনো একটা সময়, কার মানে, যে কোনো একটা সময়ের মানে। তার মানে আমাদের এর গাঢ়ত্ব অনবরত যদি আমাদের পি এর সঙ্গে মানে কমতে থাকে, তখন আমরা কি দেখব, সময়ের নির্দিষ্ট যে কোনো একটা আমরা মানে যদি আমরা রেটটাকে নিই, সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক রেট। তার মানে যে কোনো মুহূর্তে আমরা মেজার করব, যে কোনো মুহূর্তে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে কিভাবে আমরা প্রকাশ করব। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস, তাৎক্ষণিক বিক্রিয়ার হার, দ্যাট মিনস ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়ার প্রকৃত হারকে তুলে ধরে, আর এটা দিয়েই আমাদের সবকিছু মেজারমেন্ট হয়। ক্লিয়ার? কেন? কারণ আমাদের কনসেন্ট্রেশন যতই কমুক না কেন, যে কোনো একটা মুহূর্তে নিচ্ছি, কোনো টাইম ইন্টারভ্যাল সেখানে থাকছে না, ক্ষুদ্র চেঞ্জের মাধ্যমে। তাহলে আমাদের এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমছে, তো তখন আমাদের রেটটাকে যদি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বলি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ এর সাপেক্ষে যদি আমরা তোমার এ বার করি, ঠিক আছে, হ্যাঁ যাই হোক হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যে আমরা যে এর সাপেক্ষে যদি আমরা এর অন্তর্নিহিত হার যদি আমরা বের করি, সেক্ষেত্রে আমাদের কিভাবে প্রকাশ করা হয়, লিমিট, একটা লিমিট কথাটা আছে, লিমিট ডেল টি টেন্ডস টু 0, বুঝিয়ে দিচ্ছি, মাইনাস ডেল এ ডেল টি। স্যার এরকম কেন লেখা হলো, তাই না? এরকম কেন আমাদের লেখা হলো? হ্যাঁ, কেউ কিছু বলছো? কেউ কিছু বললে বলবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্যান্টেনিয়াস রেটটাকে আমরা কি ভাবে প্রকাশ করছি, লিমিট ডেল টি টেন্ডস টু 0 মাইনাস ডেল এ ডেল টি। এইটা কি বোঝাচ্ছে, এই পার্টটা কি বোঝাচ্ছে, এই পার্টটা বোঝাচ্ছে যে সময়ের যে চেন, সেটা নিয়ারলি টেন্ডস টু 0, বাট 0 নয়, 0-র কাছাকাছি, মানে সময়ের গ্যাপ, যে সময় t2 - t1 সেটা 0-র কাছাকাছি ছুটছে, মানে হয়তো ন্যানো সেকেন্ড এরকম সেকেন্ডে আমরা আলোচনা করছি, কিন্তু 0 নয়, নট ইকুয়াল টু 0, কিন্তু 0-র কাছাকাছি ছুটছে। তার মানে ক্ষুদ্র টাইমে, মানে দ্যাট মোমেন্ট, যে কোনো একটা মুহূর্তে আমরা মেজার করছি, সেই মুহূর্তে মেজারটা কি করছি, সেই জন্য আমাদের লিমিট কথাটা ইউজ হয়েছে। আর আমাদের রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স সমান আমরা কি লিখতে পারি, মাইনাস ডেল এ ডেল টি, এটা তো আমরা জানি। এইটা সমান আমরা এক কথায় বা এই দিকে লিখি, এটা সমান আমরা কি লিখবো, মাইনাস ডি এ ডিটি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে স্যার ডি কথাটা কেন বলে, ডি তো তোমাদের ডেরিভেটিভ অবকলনে ব্যবহার করেছে। হ্যাঁ,
এটা এস হবে, একটা এস হবে, ঠিক আছে। ডি কথাটা আমরা তো দেখেছি, অবকলনে বারবার বলেছি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে না। তাহলে ডি কথাটা আমরা দেখতে পাচ্ছি যে ডি ইউজ হয় স্মল চেঞ্জ, স্মল চেঞ্জ, তার মানে ক্ষুদ্র চেঞ্জ, খুবই ক্ষুদ্র চেঞ্জ। তার মানে অ্যাকচুয়ালি রেট সমান আমরা লিখতে পারি মাইনাস ডিএ ডিটি। যদি একইভাবে প্রোডাক্টের সাপেক্ষে বের করি তাহলে প্রোডাক্টের সাপেক্ষে কি লিখব, লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল পি ডেল টি ইকুয়াল টু কি লিখব, পজিটিভ, অবশ্যই সেটা পজিটিভ হবে, ডিপি ডি কনসেন্ট্রেশন অফ পি ডিটি, তাই না। তার মানে এই যে রেটটা আমরা দেখতে পেলাম সেই রেটটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা মুহূর্তে রেটটাকে বের করা হচ্ছে, যেটা প্রকৃত হারকে তুলে আমাদের ধরছে। তাহলে অ্যাকচুয়াল এ থেকে বি এর রেটটা আমরা যদি তাৎক্ষণিক রেট আকারে যদি প্রকাশ করি, সেই তাৎক্ষণিক আকারে রেট সমান আমরা কি লিখতে পারি, রেট সমান হচ্ছে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ ডিটি ইকুয়াল টু ডি কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিটি। ক্লিয়ার হয়ে গেল। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হারই কিন্তু একটা প্রকৃত রিঅ্যাকশনের হারকে তুলে ধরছে, যে কোনো মুহূর্তে সেটা আমরা নির্ণয় করছি। যেখানে আমাদের দেখানো হচ্ছে এই যে ডি ডি যে আমাদের ডিটি যে সময়টা আমাদের দেখানো হচ্ছে সেখানে টি2 - টি1, সেই টি1 টি2 - টি1টা খুবই ক্ষুদ্র, মানে একটা মুহূর্তে ধরে নিচ্ছি, কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমরা মেজার করে নিচ্ছি, বোঝা গেল তো। কোনো একটা ধরনের লাইনটা চলছে, এইখানে আমরা একটা জায়গায় আমরা ধরছি, সেই লাইনের মধ্যেই আমরা বের করে নিচ্ছি। তার মানে কোনো একটা মুহূর্তে আমরা রেটটাকে ক্যালকুলেশন করছি। এটাই কিন্তু আমাদের মেইনলি একটা রাসায়নিক বিক্রিয়ার প্রকৃত হারকে আমাদের নির্দেশ করে। ক্লিয়ার? এবার বল, কার কি প্রবলেম আছে বলো। ঠিক আছে, হ্যাঁ, কাউরি কিছু প্রশ্ন থাকলে অবশ্যই বলবে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম যে এভারেজ রেট, গড় বিক্রিয়ার হার কখনো বিক্রিয়ার প্রকৃত হারকে নির্দেশ করে না। অ্যাকচুয়ালি প্রকৃত বিক্রিয়ার হারকে কে নির্দেশ করছে, সেটা হচ্ছে যে তোমার ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট, তার মানে হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার, ঠিক আছে, যেটা আমরা এইভাবে প্রকাশ করছি। এবার ধরে নাও তোমাকে একটা রিঅ্যাকশন দিয়েছে, ধরে নাও 2A প্লাস B ইজ ইকুয়াল টু C, তাহলে এর রেট সমান আমরা কি লিখবো, অ্যাকচুয়াল রেট সমান আমরা সঙ্গে সঙ্গে লিখবো মাইনাস হাফ ডি কনসেন্ট্রেশন অফ A dt ইকুয়াল টু এই, হ্যাঁ, ইকুয়াল টু মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ B dt ইকুয়াল টু কত লিখবো, dc কনসেন্ট্রেশন অফ C dt, তাই না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে 2 ছিল, স্টকিওমেট্রিক 1 বাই করে নিলাম, যেহেতু এটা আমাদের ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে, কমছে, মাইনাস আসে, এটা আমাদের কমছে, মাইনাস আসে, আর এটা আমাদের তৈরি হচ্ছে, পজিটিভে আমাদের প্রকাশ করা হয়েছে। ক্লিয়ার? এইভাবে আমরা তাৎক্ষণিক রেট, এইভাবেই সমস্ত রেটগুলোকে আমরা আলোচনা করব। আরও একটা জিনিস শিখে দিই, কোনো কোনো অ্যাডভান্স দেখবে বইগুলোতে অনেক সময় দেওয়া হয়, অবশ্যই এইভাবেও প্রকাশ করতে পারো, রেট সমান মাইনাস হাফ তোমার ধরে নাও ডিসিএ ডিটি। এগুলো আমরা হায়ার করি, এইভাবেই আমরা করি, কখনো এইভাবে করি না, ছোটো ছেলেদের মানে বাচ্চাদের করতে হয়, কনসেন্ট্রেশনকে সবসময় আমাদের থার্ড ব্র্যাকেটেই রাখা হয়, ঠিক আছে। কিন্তু এই যে স্যার সি বললেন, এটা কি মিনিং বোঝাচ্ছে, এটাও কিন্তু কনসেন্ট্রেশন, কার কনসেন্ট্রেশন, এ, সেই জন্য আমরা ডিসি এ ডিটি লিখলাম। তার মানে এটা কনসেন্ট্রেশনটাকে বোঝাচ্ছে, সি ফর কনসেন্ট্রেশন, আমরা থার্ড ব্র্যাকেটের পরিবর্তে এইভাবে লিখলাম, একই ব্যাপার, মাইনাস ডি সিবি ডিটি ইকুয়াল টু ডি সি অফ সি ডিটি। ক্লিয়ার? এইভাবেও রেটকে প্রকাশ করা যেতে পারে কনসেন্ট্রেশনের সাপেক্ষে। বোঝা গেল? ওকে, চলো নেক্সট। এবার দেখো ইউনিট অফ রিঅ্যাকশন রেট, মানে প্রত্যেকটা জিনিসের একক থাকে, তো সেই এককটা আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমরা দেখি। ইউনিট অফ রেট, রেট অফ রিঅ্যাকশন বা রেট, এক কথায় বুঝেছে, যে রিঅ্যাকশনের গতিবেগ আমরা রেটটা দেখেছি ডিসিডিটি, যে চেঞ্জ, তার ইউনিটটা আমরা কি করে বের করব। ধরো না, খুব সহজ, এ থেকে একটা বিক্রিয়া হচ্ছে, এগুলো ম্যাথমেটিক্যাল, সবসময় পড়ে পড়ে দেখবে, মুখস্থ করার দরকার নেই। এ থেকে বি তৈরি হচ্ছে, তাহলে রেট সমান আমরা কি লিখতে জানি, রেট সমান আমরা সবসময় লিখেছি যে মাইনাস ডি সিএ ডিটি ইকুয়াল টু ডি সিবি ডিটি, এটা আমরা জানি। তাহলে অ্যাকচুয়ালি ইউনিট অফ যে কোনো একটা বের করবো, ইউনিট অফ রেট সমান আমরা কি লিখতে পারি,
ইউনিট অফ কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন ছোট হাতে লিখলাম স্টপ দিয়ে, আর ইউনিট অফ টাইম কি লেখা যেতে পারে, এই যে গাঢ়ত্বের ইউনিট বাই সময়ের ইউনিট লেখা যেতে পারে না পারে না? অবশ্যই লেখা যেতে পারে। ঠিক আছে, এইভাবে আমি লিখতে পারি। তাহলে রেটের ইউনিটটা আমাদের কি বেরোবে? এবার গাঢ়ত্বের ইউনিট কি? গাঢ়ত্ব ইউনিট হচ্ছে মোল পার লিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোল পার লিটার বাই টাইমটাকে যদি আমরা সেকেন্ডে প্লট করি, মানে পুট করি, সেকেন্ড আসবে, বা আমরা যদি তোমার মিনিটে প্রকাশ করি, মিনিট আসবে। আমরা এখানে সেকেন্ডে প্রকাশ করলাম, দুটোতে প্রকাশ করা হয় সেকেন্ড বা মিনিট, কখনো কখনো ঘন্টায়, সে ঘন্টায় তো আর রেট বের করবো না, সবসময় সেকেন্ড বা মিনিটেই হয়। তুমি সেকেন্ডেও প্লট করতে পুট করতে পারো অথবা মিনিটেও পুট করতে পারো, সর্বদা আমরা সেকেন্ডেই ব্যবহার করি। তাহলে এটাকে যদি সলভ করি সমান কি বেরোবে? তাহলে এলটাকে উপরে উঠিয়ে দাও, মোল লিটার ইনভার্স, আর এসটাকে উপরে উঠিয়ে দাও সেকেন্ড ইনভার্স। তার মানে আমাদের ইউনিট কি বেরোলো? তার মানে আমাদের ইউনিট বেরিয়ে গেল ইউনিট অফ রেট। রেটের ইউনিট কি বেরোলো? বেরোলো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটাকেই বলা হচ্ছে যে রেটের ইউনিট। ক্লিয়ার? ম্যাথামেটিক্স ভাবে আমরা বের করে নিলাম। বলো কার কি প্রবলেম বলো, কালিটা একটু তাগুতে ভরে নি, বলো যার যা প্রবলেম থাকবে অবশ্যই কিন্তু জানাবে। গাঢ়ত্বের ইউনিট মোল পার লিটার, সবসময় মনে রাখবে মোল পার লিটার। 1 লিটারে কতটা আছে এটাগুলো আগে তো শিখেছো। বলো ঠিক আছে, তাহলে চলো নেক্সট দেখি। ঠিক আছে, হ্যাঁ এবারে ধরলাম একটা আমরা অঙ্ক করে দেখি, যেহেতু চ্যাপ্টারগুলো কাইনেটিক্স তো সবই আমাদের অঙ্কের চ্যাপ্টার, এখানে সবকিছু অঙ্কের খেলা হবে। ঠিক আছে, একটা অঙ্ক করে দেখি যে অঙ্কটা আমরা পাচ্ছি নাকি কি হচ্ছে দেখা যায়। ধরো নাও N2 গ্যাস 3H2 গ্যাস পরস্পরের সঙ্গে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করলে আমরা কি শিখলাম? 2 মোল তৈরি হবে। এর একটা কেমিক্যাল রিঅ্যাকশন আছে। ঠিক আছে, এই একটা কেমিক্যাল রিঅ্যাকশন আছে। এবারে বলেছে অ্যামোনিয়ার, তোমাকে বলে দেওয়া আছে অ্যামোনিয়ার উৎপন্নের হার, অ্যামোনিয়ার উৎপন্নের হার, তার মানে রেট অফ, প্রশ্নেই দেওয়া আছে রেট অফ ফরমেশন অফ NH3 অ্যামোনিয়া সমান কত দেওয়া আছে, মানটা আমি বলে দিচ্ছি 9.6 ইন্টু 10⁻³ অবশ্যই ইউনিটটা কত জানো? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা দেওয়া আছে। আবার বলছি, ধরে নাও কোশ্চেনটা, বারবার বলছি কোশ্চেনটা তোমাদের কাছে যেহেতু নেই তবুও আমি বলে দিচ্ছি যে এই একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেওয়া আছে, এটা একটা অঙ্ক, এটা কেমিক্যাল রিঅ্যাকশন দেওয়া আছে, নিয়ে তোমাকে আরো কোশ্চেনে দেওয়া আছে, কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে যে অ্যামোনিয়া যে উৎপন্ন হওয়ার হার তার মানটাও দেওয়া আছে। এবার তোমাকে বের করতে বলেছে কি, তোমাকে বের করতে বলেছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যে ডিসঅ্যাপিয়ারেন্স, তার মানে যে অন্তর্নিহিত হার সেটা ক্যালকুলেট করতে বলেছে। বোঝা গেল? প্রশ্নটা বোঝা গেছে তো? তার মানে রিঅ্যাকশনটা দেওয়া আছে এবং এর উৎপন্নের হারটা দেওয়া আছে মানটা। এবার বলেছে এইটা এবং এটা কি পরিমাণে ভাঙছে সেটা বের করো, তার হারটা বের করো। ঠিক আছে, এটা কেন হবে? তার মানে নাইট্রোজেনের অন্তর্নিহিত হওয়ার হার বা হাইড্রোজেনের অন্তর্নিহিত হওয়ার হারটাকে আমরা ক্যালকুলেট করব। খুব সহজ পদ্ধতি। অ্যান্সার যদি কিভাবে করব, অ্যান্সার আমরা রেটকে কিভাবে রিপ্রেজেন্ট করি, লেখো রেট সমান মাইনাস dN2 dt ইকুয়াল টু 1/3, অবশ্যই মাইনাস দিয়ে দেবো, 1/3 dH2 dt ইকুয়াল টু হাফ d অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন, d অফ অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন dt। এটা লেখা যেতে পারে না পারে না বলো? অবশ্যই লেখা যেতে পারে। এটা তো আমরা শিখেছি একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে রিপ্রেজেন্ট করতে তো পারি, পারা যায় তো? হ্যাঁ বোঝা যাচ্ছে তো? বলো কেউ একজন রেসপন্স করো তো তাড়াতাড়ি। তাড়াতাড়ি একটু রেসপন্স করো। হ্যাঁ এবার চলো, এবার আমাদের এই রেটটা আমরা জানি। ঠিক আছে, এই রেট এক্সপ্রেশনটা আমরা বের করলাম। এবার আমাদের এই যে হাফ
অ্যামোনিয়ার ফর্মেশন যে হাফ ডি অফ কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম ডিটি, এই রেটটাই আমাদের বলা আছে, এই যে এই মানটা বলা আছে না, অ্যামোনিয়ার যে উৎপন্ন হওয়ার হার, সেই হারটার মানটা বলা আছে, তার মানে এটা সমান এটা বলা আছে, তাই না? এটা সমান এটা যদি আমাদের বলা হয়, তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? এটা বের করতে বলেছে আর এটা বের করতে বলেছে। তাহলে আমরা যদি লিখি এখন যে নাইট্রোজেনের অন্তর্নিহিত হওয়ার হার, তাহলে আমাদের কেটে কেটে লেখো, তাহলে রেট অফ, ঠিক আছে, কার? এটা নাইট্রোজেনের অন্তর্নিহিত হওয়ার হার মাইনাস ডি ইনটু ডিটি ইকুয়াল টু হাফ, এটা আমরা লিখতে পারি। স্যার কি করে লিখলেন? কারণ সব তো সমান। এবার তোমাকে কার বের করতে বলেছে? নাইট্রোজেনের বের করতে বলেছে, তাহলে আমাদের এইটা সমান এটাকে লিখলাম। ক্লিয়ার? তাহলে মাইনাস ডি ইনটুর গাঢ়ত্ব ডিটি সমান হাফ, আর এটা কত পরিমাণ তৈরি হয়ে আছে? রেটটা কত পরিমাণ দেওয়া আছে? 9.6 গণিত 9.6 ইনটু 10 টু দি পাওয়ার -3, যা ইউনিট আছে তাই থাকবে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে আমাদের বেরিয়ে গেল না? বেরোলো না? বেরোলো না? তাহলে আমাদের হাফ করে দাও, ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করবে, বেরিয়ে যাবে। ক্যালকুলেটর টিপবে, এইচএসএ ক্যালকুলেটর ইউজ করতে পারবে, হাফ করে দেবে। তাহলে আমরা দেখতে পেলাম নাইট্রোজেনের ডিসঅ্যাপিয়ারেন্স রেটটা আমরা পেয়ে গেলাম, অন্তর্নিহিত হওয়ার হারটা পেয়ে গেলাম। বোঝা গেল? ঠিক একইভাবে হাইড্রোজেনের বের করতে বলেছে, তাহলে একইভাবে আমরা হাইড্রোজেনেরও বের করে নেবো। কিভাবে হাইড্রোজেনের বের করবো? তাহলে হাইড্রোজেনের বের করতে গেলে অবশ্যই কি ছিল? হ্যাঁ, তোমার মাইনাস 1/3 কনসেন্ট্রেশন অফ DH2 DT ইকুয়াল টু আমরা কি জানি? কনসেন্ট্রেশন অফ ডি অ্যামোনিয়া ডিটি, এটা ঠিক আছে না? হ্যাঁ, হাফ ছিল, যেহেতু আমাদের সেমিকন্ডাক্টরটা হাফ ছিল, এটা ছিল। তাহলে মাইনাস DH2 DT, এটাকে তোমাকে বের করতে বলেছে, সমান 3টাকে ওইদিকে গুণ করে দাও, তাহলে 3/2 কনসেন্ট্রেশন অফ ডি অ্যামোনিয়া ডিটি, এটা বেরোলো। বেরোবে না বেরোবে না বলো? অবশ্যই বেরোবে। তাহলে এই যে হার যেটা, সেটা কার হার? হাইড্রোজেনের ভেঙে যাওয়ার হার, তার মানে অন্তর্নিহিত হার, ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন, এটাই তো বের করতে দিয়েছে, সমান 3/2। আর এটা কি? অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হার ইনটু কত পয়েন্ট? 9.6 ইনটু 10 টু দি পাওয়ার -3। একইভাবে ইউনিট বসিয়ে দাও, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। চলো ক্যালকুলেশন করো, তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন করবে তোমরা, তাহলেই দেখতে পাবে ইকুয়াল টু x, x যাই হোক মানটা বেরোবে, x মোল ইনভার্স h মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, বেরিয়ে গেল। x এবার করো, 3 দিয়ে এটাকে গুণ করো, বাই 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের কোন একটা মান পেয়ে যাবে। ঠিক আছে? এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারি। এবার ছোট 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 অঙ্ক কিন্তু এইচএসএ তোমাদেরকে দেবেই। তারপর তো আমরা আরো হার্ডার অঙ্ক শিখবই, আরো বিভিন্ন ধরনের রিঅ্যাকশন তো শিখবই, জয়েন্টের জন্য তো অনেক কিছু শিখতেই হবে। বলো, ঠিক আছে? ক্লিয়ার? এরপর চলো, এরপর আমরা আসবো হেডিং কর। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস বলছি, বারবার বলছি, যেহেতু কেমিক্যাল কাইনেটিক্স রাসায়নিক গতিবিদ্যা সবসময় কিন্তু অঙ্কের প্রতি জোর দেবে। প্রত্যেকটা জিনিস অঙ্কের মাধ্যমে ম্যাথামেটিক্যালি বুঝবে, তাহলে চ্যাপ্টারটা দেখবে খুব সুন্দরভাবে হয়ে গেছে, কোনো মুখস্থ করার দরকার থাকবে না। ঠিক আছে? এরপর চলো লেখো, একটা হেডিং করবো আমরা, ফ্যাক্টর এফেক্টিং, ঠিক আছে, রিঅ্যাকশন রেট। ফ্যাক্টর এফেক্টিং রিঅ্যাকশন রেট, তার মানে বিক্রিয়ার হারকে কোন কোন জিনিসগুলো প্রভাবিত করতে পারে। তার মানে এই যে একটা রিঅ্যাকশন এ থেকে বি তে গেল, এই যে একটা রিঅ্যাকশন এ থেকে বি তে গেল, এই যে রেটটা পাবো, অবশ্যই রেট পাবো, তাহলে সেই রেটটা কার কার উপর প্রভাবিত হতে পারে? অনেক ফ্যাক্টর আছে, সেগুলোর উপর প্রভাবিত হতে পারে। যেমন ধরো কনসেন্ট্রেশনের উপর প্রভাবিত হতে পারে, অনুঘটকের উপর, দ্যাট মিনস ক্যাটালিস্টের উপর প্রভাবিত হতে পারে। তারপর এই পদার্থটা কেমন নিয়েছো তার ক্ষেত্রফলের এরিয়া, দ্যাট মিনস এরিয়ার উপর নির্ভরশীল হতে পারে। টেম্পারেচার, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, টেম্পারেচারের উপর নির্ভর হতে পারে, এগুলোর উপর নির্ভর হতে পারে। আবার রিঅ্যাকট্যান্টটা কেমন তার উপরেও নির্ভর হতে পারে, দ্যাট মিনস নেচার অফ রিঅ্যাকট্যান্ট, আর প্রোডাক্টের উপরেও নির্ভরশীল হতে পারে।
তাই না, কারণ রেটটা প্রোডাক্টের উপর সাপেক্ষে লেখা হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কেমিক্যাল কাইনেটিক্সে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোনো একটা রিয়াকশনের রেট সেটা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভরশীল, সেগুলো আমাদেরকে জানতে হবে। ফার্স্ট যেমন আমরা একটা আলোচনা করব যে কনসেন্ট্রেশন। এক নম্বর আমরা আলোচনা যদি করি কনসেন্ট্রেশন, ঠিক আছে, কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব। তো আমাদের গাঢ়ত্ব কিভাবে বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে? আমরা সবসময় দেখছি যে হার মানে গাঢ়ত্বের সমানুপাতিক, আমরা সবসময় জেনেছি, কারণ ল অফ মাস অ্যাকশন একটু বলে রাখি, তবুও বলে দেবো। এ থেকে মনে কর বি তৈরি হলো, ক্লাস 11 তো শিখেছো। তাহলে ল অ্যাপ্লাইং দ্য ল অফ মাস অ্যাকশন মানে ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে পাই রেট সমান আমরা কি লিখতে পারি, রেট ভ্যারিজ আস এর গাঢ়ত্ব মানে বিক্রিয়কের যে গাঢ়ত্ব তার সঙ্গে সমানুপাতিক হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি রেটটা সবসময় বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক থাকে। এখানে যদি 3 থাকতো তাহলে 3টা কি হতো, ঘাতে চলে যেত, কিউবে চলে যেত। এখানে নেই, সেই জন্য আমরা এটা প্রকাশ করলাম না। এটা কিন্তু পরে তোমাদের ল অফ মাস অ্যাকশন দেওয়া আছে, তবু আমি ছোট করে বলে দিলাম। এই 10-15 মিনিট পর আবার আমরা ইলাবোরেট আলোচনা করব। তাহলে এক কথায় দেখতে পাচ্ছি যে কনসেন্ট্রেশন হুইচ ইজ ডিপেন্ডস অন দ্য অ্যাকচুয়ালি রেট অফ রিঅ্যাকশন। তার মানে কনসেন্ট্রেশন যদি চেঞ্জ করো রেট অফ রিঅ্যাকশনও কিন্তু চেঞ্জ হতে থাকবে। কেমিক্যাল কাইনেটিক্সে আমরা দেখতে পেলাম, কারণ সমানুপাতিক। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার শুরুর দিকে বিক্রিয়কের গাঢ়ত্ব বেশি থাকে, তাহলে সেই দিক থেকে আমাদের বলতে পারি যে সেখানে কিন্তু শুরুর দিকে কিন্তু রেট অফ রিঅ্যাকশনটা অনেক হাই থাকে। আস্তে 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 বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, সেখানে আমরা দেখতে পারি যে রেটটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে তোমাকে একটা দেখা গেল যে রিঅ্যাকশনের রেটটা আমাদের কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল। এখান থেকে আমি বলতে পারি যে বিক্রিয়কের গাঢ়ত্ব তুমি যত বাড়াবে তত কিন্তু রেটটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা দেখতে পেলাম বিক্রিয়কের গাঢ়ত্ব যদি দ্বিগুণ তিনগুণ করে দিই সেইভাবেই কিন্তু রেটটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। এবার কত গুণ হবে সেটা ক্যালকুলেট করে তোমাকে দেখতে হবে। বোঝা গেল? এরপর চলে এসো, আমরা দেখতে পারি যে টেম্পারেচার, টেম্পারেচারের উপর কিভাবে নির্ভরশীল। টেম্পারেচার টিএমপি ডট মানে বুঝে নেবে টেম্পারেচার, ঠিক আছে। উষ্ণতা কিন্তু একটা গুড ইফেক্ট যেটাকে দিয়ে আমরা রিঅ্যাকশনটাকে প্রসিড করা হয়, সবাই জানো। অনেক রিঅ্যাকশন উইদাউট টেম্পারেচার হয় না, টেম্পারেচার দিতেই হয়। তো উষ্ণতা কিভাবে রেটটাকে নির্ভর করে? অবশ্যই কিন্তু উষ্ণতা যদি বাড়াতে থাকি তাহলে রেট অফ রিঅ্যাকশন আমাদের বাড়তে থাকে। আমাদের 10 ডিগ্রি যদি উষ্ণতা বাড়াই তখন রেটটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, প্রায় 2 থেকে 3-এর কাছাকাছি ভ্যালু থাকে। এটা আমরা ম্যাথামেটিক্যালি একটা টার্ম পরে আলোচনা করব। তার মানে উষ্ণতা যত বাড়াচ্ছি তত আমরা দেখতে পাচ্ছি যে রেটটা, এটা যদি হাই হয় উপর দিয়ে আরো দিচ্ছি, টেম্পারেচার যদি হাই হয় তাহলে আমাদের রেটটা কি হবে, হাই হবে, উপর দিকে আরো দিচ্ছি, শর্টকাট আমরা লিখলাম, ঠিক আছে। তাহলে টেম্পারেচার যত আমাদের বৃদ্ধি করছি রেটটাও কি হচ্ছে, বাড়ছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন? অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয় শক্তি একটা টার্ম আছে, সেটা তোমরা শিখেছো কিনা বা 9 10 জেনেছো কিনা আমরা জানা নেই, তবুও আমরা বলে দিচ্ছি যে ন্যূনতম শক্তি গ্রহণ করলে মলিকুলগুলো বিক্রিয়া করতে পারে না। একটা রিঅ্যাকশন ঘটাচ্ছ, হাইড্রোজেন আর অক্সিজেন ঘটাবে, সঙ্গে সঙ্গে বিক্রিয়া হবে তা কিন্তু নয়। আবার বলছি সে কিন্তু এনার্জি গ্রহণ করবে, হাইড্রোজেন এবং অক্সিজেনের মলিকুলগুলো ব্রেকডাউন হবে, তার একটা উন্নীত অবস্থায় যাবে, ঠিক আছে। সেই এক্সাইটেড স্টেটে গিয়ে তখন রিঅ্যাকশনটা শুরু হবে। যে এক্সাইটেড স্টেটে যাচ্ছে যে ন্যূনতম শক্তিটা সেটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। তো দেখা যায় টেম্পারেচার যত বাড়াচ্ছ তখন সেই সক্রিয় শক্তি, দ্যাট মিন্স অ্যাক্টিভেশন এনার্জিতে বেশি পরিমাণ মলিকুলগুলো টেক পার্ট করছে, অংশগ্রহণ করছে। আর যত বেশি পরিমাণ মলিকুলগুলো টেক পার্ট করবে তাদের মধ্যে কলিশন বেশি হবে, ঠিক আছে, সংঘর্ষ বেশি হবে। আর কলিশন বাড়লে কি হবে, রেট অফ রিঅ্যাকশনটাও সঙ্গে 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 বাড়তে থাকবে। সেই জন্য আমাদের বলা হয় টেম্পারেচার যত বাড়বে তত রেট অফ রিঅ্যাকশনটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকছে। বোঝা গেল? তার মানে ঘুরিয়ে আবার বলতে পারি টেম্পারেচার বাড়ালে সক্রিয় শক্তির মানটা কমে যাবে। অবশ্যই গ্রাফিক্যালি কিভাবে দেখাতে পারি, ধরে নাও একটা রিঅ্যাকশন তোমার চলছে, এইভাবে চলছে, ক্লিয়ার, এটা একটা সক্রিয় শক্তির মান। ধরে নাও রিঅ্যাকশনটা এখানে শুরু হয়েছিল, এইভাবে তোমার আস্তে আস্তে এখানে এই ন্যূনতম এনার্জি যেটাকে বলছি সেটাকে বলছি অ্যাক্টিভেশন এনার্জি ই, এখানেও আছে যদিও তোমাদের লাস্টের দিকে আছে। তো অ্যাক্টিভেশন এনার্জি দেখা গেল, তার মানে আমরা এতটা লেগেছে, তবে রিঅ্যাকশনটা সম্ভব হচ্ছে, শুরু হচ্ছে। এখন যদি হঠাৎ করে দেখা যায় অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যায়, তাহলে আমাদের খুব কম পরিমাণ শক্তি গ্রহণ করেই তো এনার্জিতে বেশি পরিমাণ মলিকুল চলে যেতে পারছে না, তাহলে সহজেই রিঅ্যাকশনটা ঘুরে যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে রেট অফ রিঅ্যাকশনটা আস্তে আস্তে বাড়ছে। তার মানে অ্যাক্টিভেশন এনার্জি মান কমে গেল, সঙ্গে সঙ্গে রেট অফ রিঅ্যাকশনটা কি হলো, বেড়ে গেল, তাই না? তার মানে আমরা বলতে পারছি যে টেম্পারেচারের সঙ্গে কিন্তু রেটটাও কিন্তু ভ্যারিস করছে। কিভাবে ভ্যারিস করছে, সেটা তোমার যেমন টেম্পারেচার তুমি ওঠানামা করবে। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট আমরা কি আলোচনা করব, নেচার অফ দ্য সাবস্ট্রেট। নেচার অফ দ্য সাবস্ট্রেট জাস্ট একটু বলে দিই। নেচার অফ দ্য সাবস্ট্রেট
খুব সুন্দর জিনিস, আগের দিনই আলোচনা করলাম একটা হাইড্রোলিসিস অর্গানিক কেমিস্ট্রি একটা করলাম না, হাইড্রোলিসিস রেট অফ রিঅ্যাকশন লাস্টের দিকে, যে একটা ডয়টেরিয়াম ঘটিত যৌগের হাইড্রোলিসিস আর একটা সিম্পল হাইড্রোজেনের ঘটিত হাইড্রোলিসিস, তাদের দুটোর কি রেটটা সমান ছিল? কখনোই কিন্তু সমান ছিল না। কার রেটটা বেশি ছিল? যেটা হাইড্রোজেন ঘটিত যৌগ তার রেটটা আমাদের বেশি ছিল, আর ডয়টেরিয়াম ঘটিত যৌগ তার রেটটা কিন্তু কম ছিল। কেন? কারণ সিডি বন্ধনটা, কার্বন ডয়টেরিয়াম বন্ধনটা আমাদের কি ছিল? স্ট্রং। কার তুলনায়? সিএইচ বন্ধনটার তুলনায়। আগের দিন দেখেছি। তাহলে সাবস্ট্রেটের নেচারের প্রকৃতির উপর একটাও তো নির্ভরশীল। করছে না? করছে না? অবশ্যই করছে। তাহলে তুমি হাইড্রোজেনের জায়গায় যখনই ডয়টেরিয়াম ঢুকিয়ে দিচ্ছ, তখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে রেট অফ রিঅ্যাকশন আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমাদের নেচার অফ দ্য সাবস্ট্রেট প্রোডাক্ট, এগুলোর প্রকৃতির উপরেও কিন্তু রেটটা ডিপেন্ডেবল করছে। এগুলো তো জেনেছো, ঠিক আছে। নেক্সট, ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট খুব ভালো কথা। ক্যাটালিস্ট এটা তো 7-8 থেকে শেখানো হয়। হোয়াট ইজ দ্য ক্যাটালিস্ট? ক্যাটালিস্ট মিন্স কি? অনুঘটক বিক্রিয়ার রেটকে কি করে? প্রভাবিত করে। সবাই কি করবে? প্রভাবিত করবে। তার মানে রেট অফ রিঅ্যাকশনকে চেঞ্জ করতে পারে। সেই ক্যাটালিস্ট কিন্তু বিক্রিয়ার বেগকে বাড়াতেও পারে, আবার কোনো বিক্রিয়ার রেটকে কমাতেও পারে। পজিটিভও ক্যাটালিস্ট হয়, নেগেটিভও ক্যাটালিস্ট হয়, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তার মানে ক্যাটালিস্ট হচ্ছে যে রেট অফ রিঅ্যাকশনকে বাড়াচ্ছে, মানে চেঞ্জ করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাটালিস্ট রেট অফ রিঅ্যাকশনকে বাড়ায়। তাহলে আমরা যদি কোনো একটা বিক্রিয়ায় ক্যাটালিস্ট ইউজ করে দিই, তাহলে কি ঘটনা ঘটবে? রেট অফ রিঅ্যাকশনটা বেড়ে যায়। যেমন ধর নাও, ক্লাস 10-এ একটা জিনিস শিখেছিলে, ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেটকে যদি আমরা করি, সঙ্গে সঙ্গে আমাদের ডিকম্পোজ করি, তাহলে O2 তৈরি হয়। আমি ব্যালেন্স করছি না, বাই প্রোডাক্ট ফাই প্রোডাক্ট লিখছি না, জাস্ট জিনিসটাকে বোঝানোর জন্য বলছি। KClO3 কে 2KClO3 হবে, O2 হবে, KCl হবে, অনেক জিনিস হবে, ও সব দেখে লাভ নেই। পটাশিয়াম ক্লোরেট এটাকে যদি আমরা ল্যাবে ভাঙি, সঙ্গে সঙ্গে আমরা অক্সিজেন পাবো। আর বাই প্রোডাক্ট পটাশিয়াম ক্লোরাইড তো পাবো, বাদ দাও, অক্সিজেন পাবো। তাহলে এটা কি দ্রুত পরিমাণে অক্সিজেনটা পাওয়া যায়? না। যদি একটা অনুঘটক ব্যবহার করতাম ছোটবেলায়, মনে করো MnO2, মনে পড়ছে তো? এই অনুঘটক যখনই ব্যবহার করছি, তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে O2 পাওয়ার পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কেন? কারণ MnO2 অনুঘটকটা কি করছে? অ্যাক্টিভেশন এনার্জিকে লোয়ার করে দিচ্ছে। তার মানে আমাদের ফার্স্টের যদি রিঅ্যাকশনটা আমরা দেখি এই স্টেটে ঘটে, এখানে যদি অ্যাক্টিভেশন এনার্জিটা পায়, তাহলে এটা হচ্ছে আনক্যাটালিস্ট। আনক্যাটালিস্ট মানে অনুঘটক ব্যবহার করিনি, তখন আমাদের এইখানে কিন্তু এই সক্রিয় শক্তিটা গ্রহণ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে KClO3 টা ভাঙছে, নিয়ে অক্সিজেন তৈরি করছে। কিন্তু যখনই আমরা ক্যাটালিস্ট ইউজ করলাম, সঙ্গে সঙ্গে দেখা যাবে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে ক্যাটালিস্ট। তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটা কি হচ্ছে? কম হচ্ছে। তাহলে আমাদের এই মলিকুলগুলো খুব কম শক্তি গ্রহণ করেই অ্যাক্টিভেশন এনার্জিতে পৌঁছে যাবে, এবং সেখানে আমাদের বেশি পরিমাণ অণুগুলো, আমাদের মলিকুলগুলো কি হবে? বেশি পরিমাণে পৌঁছাবে, এবং তাদের মধ্যে কলিশন মানে সংঘর্ষটা বেশি হবে। তার মানে আমাদের রেট অফ রিঅ্যাকশনটা বাড়ছে। তার মানে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমাতে কে সাহায্য করছে? ক্যাটালিস্ট। তাহলে ক্যাটালিস্ট ব্যবহার যদি করি, তাহলে রেট অফ রিঅ্যাকশনটা অবভিয়াসলি আমাদের, সেটা পজিটিভ ক্যাটালিস্ট হলে অবশ্যই সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেট অফ রিঅ্যাকশনকে আমাদের অনেক হাই করে দিচ্ছে। তাহলে ক্যাটালিস্ট যদি না ইউজ করো, তাহলে এমনি জেনারেল রেট পাবো। যদি ক্যাটালিস্ট ইউজ করি, তাহলে রেট অফ রিঅ্যাকশনটাকে বাড়িয়ে দিচ্ছে। কেন? আমাদের সক্রিয় শক্তির মানটাকে কমিয়ে দিচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? বলো বলো, তাড়াতাড়ি বলো, প্রত্যেকে বলো। ঠিক আছে তো? ঠিক আছে, চলো। হ্যাঁ, আমি আরেকবার কেটে আমি লিঙ্কটা পাঠাচ্ছি, ঠিক আছে? নাহলে হয়তো পরবর্তীতে তোমাদের দেখতে প্রবলেম হতে পারে। আরেকবার কেটে আমি লিঙ্কটা পাঠাচ্ছি, গ্রুপে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো।